আলো থেকে আমরা যে সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান শক্তি পাই তা আমাদের কাছে এসে পৌঁছায় সব থেকে ক্ষুদ্রতম অংশে ভাগ হয়, অর্থাৎ আলোর সব থেকে যে ক্ষুদ্রতম একটি অংশ যেটি আর ভাগ হতে পারে না, এরকম একটি অংশের মাধ্যমে সেটি আমাদের কাছে এসে পৌঁছায়। এবং আমরা জানি যে সকল শক্তির উৎসই হচ্ছে আমাদের সূর্য বা সান। সুতরাং এই ক্ষুদ্রতম শক্তির একককে আমরা বলি কোয়ান্টাম প্যাকেট বা ফোটন। আমাদের পৃথিবীর জন্য শক্তির প্রধানতম উৎস হচ্ছে সূর্য। সূর্যের কেন্দ্রে মূলত হাইড্রোজেন নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে ফোটনের জন্ম হয় এবং সূর্যের কেন্দ্রে তাপমাত্রা এই জন্ম দান করার জন্য প্রায় 1,50,00,000,000 কেলভিন এ পৌঁছায় এবং এর সঙ্গে যুক্ত থাকে প্রচণ্ড চাপ, মাধ্যাকর্ষণ জনিত কারণে প্রচণ্ড চাপ এবং প্রচণ্ড তাপ। মূলত এই প্রচণ্ড তাপ এবং এই প্রচণ্ড চাপের যে পরিস্থিতি সূর্যের কেন্দ্রে থাকে, এটি তার ফিউশন প্রক্রিয়াকে ঘটায় এবং এই ধরনের কোনো পদ্ধতি আমরা পৃথিবীর বিজ্ঞানীদের পক্ষে এখনো পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। এই তাপ এবং চাপের ফলে হাইড্রোজেন নিউক্লিয়াসগুলোর একে অপরের খুব কাছে আসতে পারে, যদিও তারা দুজনেই কিন্তু ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত। তা দুইটা পজিটিভ চার্জযুক্ত আমরা জানি চুম্বকের ক্ষেত্রে যে পজিটিভ চার্জযুক্ত দুইটা মেরুকে আমরা পাশাপাশি আনলে সেটি পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু এখানেও সেই একই ঘটনা ঘটে, অর্থাৎ দুইটি পজিটিভ চার্জযুক্ত অ্যাটম যখন পাশাপাশি আসে তখন তারা দূরে সরে যেতে চায়, কিন্তু এই প্রচণ্ড তাপ এবং চাপের ফলে হাইড্রোজেন নিউক্লিয়াসগুলো একে অপরের খুব কাছে আসতে বাধ্য হয়, যদিও তারা দুজনই ধনাত্মক চার্জযুক্ত। এবং কিন্তু এই বিপরীতমুখী শক্তিগুলোর মধ্যে একটি নতুন পরিস্থিতি তৈরি হয় এবং আমরা জানি একটি হাইড্রোজেন পরমাণু একটি প্রোটন এবং একটি ইলেকট্রন দিয়ে গঠিত, কিন্তু এই পরস্পর দুইটি হাইড্রোজেন পরমাণু চাপ এবং তাপের ফলে মিলিত হয়, তখন এর ফলে যেটি নতুন জিনিস তৈরি হচ্ছে সেটি হচ্ছে নতুন একটি নিউট্রন, অর্থাৎ হাইড্রোজেনের একটি প্রোটন নিউট্রনে পরিণত হয় এবং একটি নিউট্রিনো নামক সাবঅ্যাটমিক পার্টিকেল এখান থেকে বের হয়ে যায়, এটি মুক্ত হয়ে যায়। তখন হাইড্রোজেনটি একটি প্রোটন এবং একটি নিউট্রন এবং ইলেকট্রনের মাধ্যমে নতুন একটি রূপ ধারণ করে এবং এটিকে আমরা বলছি ডিউটেরিয়াম, যাকে অন্য ভাষা বলা যায় হাইড্রোজেনের ভারী রূপ, কারণ এই আগের হাইড্রোজেনে একটি নিউট্রন ছিল না, এখানে একটি নিউট্রন যুক্ত হচ্ছে। এবার শুরু হয় দ্বিতীয় পর্যায়ে। এই ডিউটেরিয়াম আরেকটি হাইড্রোজেনের নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং তাদের সংঘর্ষের ফলে তৈরি হয় হিলিয়াম-3 নামের এই নতুন নিউক্লিয়াস। এই বিক্রিয়ার সময় একটি গামা ফোটন নির্গত হয়ে যায়, অর্থাৎ সেটি মুক্ত হয় এবং এই গামা ফোটন পৃথিবীতে আসার জন্য তখন তার রাস্তা খুঁজে বের করে। এরপর আসে তৃতীয় পর্যায়ে। আমরা দ্বিতীয় পর্যায়ে পেলাম ডিউটেরিয়াম থেকে, যাকে আমরা বলছি হিলিয়াম-3, এবং এই নিউক্লিয়াস আবার একে অপরের সঙ্গে মিলিত হয়। এই মিলনের ফলে তৈরি হয় আরও স্থিতিশীল ও শক্তিশালী হিলিয়াম-4 নিউক্লিয়াস। এই প্রক্রিয়ার অতিরিক্ত দুটি প্রোটন ছিটকে বেরিয়ে আসে এবং আবার সূর্যের কেন্দ্রে নতুন বিক্রিয়ার জন্য প্রস্তুত হয়। এই শেষ পর্যায়ে গামা ফোটন নির্গত হয় এবং এই ফোটনগুলি ধীরে ধীরে সূর্যের ভিতর থেকে বেরিয়ে আসে এবং পৃথিবীতে আলো ও তাপ হিসেবে পৌঁছে যায়। সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন থেকে হিলিয়াম রূপান্তরের প্রতিটি ধাপেই ফোটন জন্ম নেয়, আর এই ফোটনই পৃথিবীর জীবনের মূল শক্তির উৎস। এখন প্রশ্নটি হচ্ছে, এই প্রক্রিয়াটা খুব সহজ না, এটা খুবই কঠিন এবং আমাদের পৃথিবীর সকল প্রযুক্তি দিয়ে আমরা এখনো সূর্যের যে ফিউশন পদ্ধতি, নিউক্লিয়ার ফিউশন পদ্ধতি, তার একটি প্রতিরূপ আমরা বানাতে সক্ষম হইনি। এখন কেন এটি খুব ধীরে ঘটে? সূর্যের কেন্দ্রের তাপমাত্রা অনেক বেশি হলেও দুটি প্রোটন একে অপরের সাথে জোড়া লাগা খুবই কঠিন, কারণ দুটোই ধনাত্মক চার্জযুক্ত, তাই স্বাভাবিকভাবে একে অপরকে ছেড়ে দিতে চায় তারা দূরে। আর এই বাধা পেরোতে হলে শুধু তাপ নয়, অত্যন্ত বিরল এক কোয়ান্টাম ঘটনা ঘটতে হয়, তাকে আমরা বলি কোয়ান্টাম টানেলিং। এর উপর আবার প্রথম ধাপে একটি প্রোটনকে নিউট্রনে রূপান্তরিত হতে হয়, যা ঘটে উইক নিউক্লিয়ার ফোর্স এর মাধ্যমে। এই বলটি প্রকৃতির সবচেয়ে দুর্বল বলগুলোর একটি, তাই রূপান্তর খুব কম ঘটে এবং এই দুই কারণেই সূর্যের ফিউশন প্রক্রিয়া ধীরে চলে। আর ঠিক এই ধীর পরিবর্তনের জন্যই সূর্য কোটি কোটি বছর ধরে স্থিরভাবে জ্বলছে এবং বিস্ফোরিত হয়ে যায় না, তার আগুন নেভে না। 1638 সালে ফ্লোরেন্সের বাইরে একটি পাহাড়ে উঠেছিলেন গ্যালিলিও গ্যালিলি। হাতে একটি লণ্ঠন আর মনে এক দুঃসাহসী লক্ষ্য ছিল তার। সেই লক্ষ্যটি হচ্ছে
আলোর গতিবেগ পরিমাপ করা। দূরের আরেকটি পাহাড়ে তার আরেকজন সহকারীকে তিনি পাঠিয়েছিলেন একই ধরনের একটি লণ্ঠন দিয়ে। তিনি অপেক্ষা করছিলেন, তার নির্দেশ ছিল মুখস্থ, সময় মাপার প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ হয়েছিল। পরীক্ষাটি ছিল সহজ এবং সুচিন্তিত। গ্যালিলিও লণ্ঠন উন্মুক্ত করবেন, উপত্যকার ওপারে সহকারী আলো দেখা মাত্র নিজের লণ্ঠনটি দেখাবেন জ্বালানো অবস্থায়, এবং তারপর গ্যালিলিও আলো পাঠানো ও ফিরে আসার মধ্যকার বিলম্ব মেপে দূরত্বকে সময় দিয়ে ভাগ করবেন এবং সময়ের গতিবেগ বের করবেন। যুক্তি ছিল নিখুঁত, আয়োজনও ছিল নির্ভুল, কিন্তু ফল কিন্তু এলো শূন্য। লণ্ঠন যত দূরেই রাখা হোক, সহকারী যত দ্রুতই সারা দিক, ফিরে আসা আলো সবসময় তাৎক্ষণিক মনে হলো, অর্থাৎ ফিরে আসা আলো মনে হলো তখনই ফিরে আসছে, ইনস্ট্যান্টলি ফিরে আসছে। বারবার চেষ্টা করার পরেও সেই হতাশাজনক ফলাফল পাওয়া গেল, অর্থাৎ কোনো ফলই আসলো না। শেষ পর্যন্ত গ্যালিলিও সিদ্ধান্তে পৌঁছালেন, হয় আলো অসীম গতিতে চলে, নয়তো পৃথিবীর দূরত্বে তার সসীম বেগ মানুষের অনুভূতিতে ধরা পড়ার মতো ধীর নয়। হি সাসপেক্টেড দ্য লেটার বাট কুড নট প্রুভ ইট বিকজ হিজ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড দ্য ইরা ল্যাক দ্য precisions needed to capture something that circles our entire planet 7 times in a single heartbeat. So time was not favorable. He had not enough instruments to measure the speed of light. This is the main reasons, and for these reasons he couldn't capture the speed. And আমরা জানি বেগ বিষয়টি কিন্তু কম বেশির উপর নির্ভর করে, মানে কোনো কিছু বেগ থাকলে সেটা বৃদ্ধিও পেতে পারে, আবার সেটা একসময় বেগ শূন্যতে পৌঁছাতে পারে। পৃথিবীর এবং মহাবিশ্বের প্রায় সব জিনিসই তাই, কিন্তু আলোর ক্ষেত্রে এই প্রাকৃতিক নিয়মটি কাজ করছে না। আলোর বেগ কোনো অবস্থাতেই কম বা বেশি হয় না, এটার কোনো অ্যাক্সেলারেশন নাই, এটার কোনো মন্দন বা এটা কম বেশির কোনো বিষয় এইটার মধ্যে আমরা দেখতে পাই না। তাই আলো অন্য সব কিছুর তুলনায় একই বেগে চলে। পর্যবেক্ষক যত দ্রুতই চলুক না কেন, আর এই একটি মাত্র সত্য আমাদের স্থান, সময় এবং গতির সব স্বাভাবিক ধারণাকে ভেঙে দেয়। কারণ যদি আলো সবসময় একই বেগে চলে, তবে অন্য কিছুকে নমনীয় হতে হবে, আর সেটাই হয় স্থান এবং সময়। ফেইমান যে অন্তর্দৃষ্টি নিয়ে এটি দেখেছিলেন তা হলো, আলোর বেগ আসলে আলোর বিষয় নয়, এটি স্পেস টাইমের কাঠামো, অর্থাৎ স্থান এবং সময়ের পারপার্শ্বিক সম্পর্কের কথা বলে। আলোর বেগ হলো রূপান্তর সর্বস্ব, অর্থাৎ স্থান আর সময়ের মধ্যে বিনিময় হার, যেমন ডলার এবং ইউরোর মধ্যে এক্সচেঞ্জ রেট, ঠিক তেমনই একটি বিষয়। স্থান এবং সময়ের সাথে এটি আলোর বেগের মাধ্যমে এই এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয়। আইনস্টাইন দেখেছিলেন স্থান এবং সময় আলাদা কিছু নয়, তারা একসঙ্গে বোনা একক সত্তা, স্পেস টাইম, যাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলে। আলোর বেগ সেই সংখ্যাটি যা বলে দেয় যে কতটা স্থান মানে কতটা সময়, এবং এই বিনিময় হারটি মহাবিশ্বের ভেতরেই গাথা। এটি কোনো খেয়াল খুশি নয়, বদলানোর মতো নয়। ফলত প্রতিটি বস্তু সবসময় স্পেস টাইমের ভিতরে আলোর বেগেই চলছে। আপনি যখন স্থির বসে আছেন তখন আপনি স্থানের মধ্যে দ্রুত চলেন, তখন সময়ের মধ্যে দিয়ে চলার অংশ কমে যায়। এই কারণে এই সময় প্রসারণ ঘটে, ঘড়ি ধীরে চলে, এবং এটা কোনো জাদু নয়, এটি একটি জ্যামিতিক বিষয়। এবং ফেইমান গভীরভাবে বলেছিলেন যে আলোর বেগ আলোর কারণে নয়, বরং আলো শুধু এই বেগে চলে কারণ আলোর কোনো রেস্ট ম্যাচ নাই। তাহলে আলোর এই যে ক্ষুদ্রতম একক, যাকে আমরা ফোটন বলছি, ফোটনের ভিতরে কি কোনো কিছু থাকে, কোনো গঠন আছে? ফোটন কি কোনো কিছু ধারণ করে? না, ফোটন হচ্ছে একেবারেই কিছুই ধারণ করে না, এটি শুধুমাত্র এনার্জি ছাড়া। এবং সহজ ভাষায় আলো বা ফোটন চারদিক থেকে আমাদের কাছে এসে পৌঁছায় বিশাল দূরত্ব পার হয়ে। মহাকাশ, মাধ্যাকর্ষণ এবং প্লাজমার মধ্যে দিয়ে এটি আসে, তা নক্ষত্রের ধ্বংসের মাঝখান থেকে এটি আসে, এবং তবুও তার আচরণে কোনো অভ্যন্তরীণ স্তরের চিহ্ন আমরা তা দেখতে পাই না, অর্থাৎ ভিতরে কোনো কিছুই এই আসার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই না। এবং আলো ইলেকট্রনের মতো একটি কণার থেকেও সম্পূর্ণ ভিন্ন। কেন এটি ইলেকট্রন থেকেও ভিন্ন হয়? কারণ ইলেকট্রনের ভর আছে, চৌম্বক প্রতিক্রিয়া আছে, এবং নির্দিষ্ট আচরণগত প্যাটার্ন রয়েছে, যা বিজ্ঞানীদের তার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বোঝার সুযোগ দেয়। ইলেকট্রন যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রম করে, তখন তা পূর্ব অনুমেয় ভাবেই বাঁক নেয়, এবং সেই বাঁক তার ভর এবং চার্জ সংক্রান্ত বৈশিষ্ট্য প্রকাশ করে। আবার ইলেকট্রন ত্বরণ পেলে বিকিরণ উৎপন্ন হয়, এবং যার
প্রকৃতি তার অন্তর্গত বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল, কিন্তু ফোটন এসব ক্ষেত্রে কোনো ধরনের অভ্যন্তরীণ কাঠামোর ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া কিন্তু প্রদর্শন করে না। তাহলে স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী এই সরলতা ফোটনকে অনন্য অবস্থায় রাখে। ফোটনকে একটি মৌলিক গ্যাস বসন হিসেবে বর্ণনা করা হয়, যার স্পিন 1। এর মানে ফোটন কোনো যৌগিক কণা নয় এবং এটি কোনো ছোট অংশ দ্বারা গঠিত নয়। ইলেকট্রন বা কোয়ার্কের মতো কণা, যেগুলো অভ্যন্তরীণ গঠন প্রকাশ করে পারস্পরিক প্রতিক্রিয়া অংশ নিয়ে, কিন্তু ফোটন সব পরিবেশেই একক কণা হিসেবেই আচরণ করে। A photon leaving a distant galaxy might travel for billions of years before reaching a detector built by NASA. And during that time, it encounters regions filled with gas and dust, gravitational fields from galaxies and clusters, radiations from nearby stars, and boundaries where temperatures and density changes. If the photon had internal layers, these conditions would act on those layers. And in different ways, one part of the photons might shift slightly, another part might slow, and the arrival times of photons with different energies would begin to spread out. Instead, observation shows no such spreading, and data from Hubble, later reinforced by the James Webb Space Telescopes, reveal that photons of different energies travels together with remarkable precision. And when a distant event produces both high energy and low energy light, at the same moment, those photons reach our instruments without measurable delays caused by energy. অর্থাৎ এনার্জির ভিন্নতার কারণে লাইটের ওয়েভ লেন্থ চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হতে পারে, বাট এর গতি পরিবর্তিত হয় না। ফোটনকে বা লাইটকে সরাসরি দেখতে পাই না, বরং ফোটনের কিউমুলেটিভ এফেক্ট দেখি বিভিন্ন জিনিসের উপরে। ব্রাইটনেস ইজ ইকুয়াল টু ফোটন সংখ্যা, কালার ইজ ইকুয়াল টু ফোটন ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আমরা লাইট নিজে দেখি না, আমরা তার এফেক্ট দেখি। এবং একদিন আপনি হঠাৎ দেখতে পেলেন যে আগুন জ্বলছে পাশের উঠোনে এবং শিখাগুলো নাচানাচি করছে, আলো চারপাশে ছড়িয়ে পড়ছে। মনে হলো এটিকে আপনি সত্যি দেখছেন নাকি শুধু কিছু অদৃশ্য কণার প্রভাব হিসেবে এটি দেখছে। আসলে প্রতিটি আলোর কণা, যা আমরা ফোটন বলি, নিজে থেকে দেখা যায় না, কিন্তু যখন এগুলো কোনো পড়ে তখন সেই বস্তু থেকে আবার এটি রিফ্লেক্ট হয়ে আসে, সরাসরি আমাদের চোখের রেটিনার কোষ দিয়ে রিয়াকশন করে, তখনই মস্তিষ্ক সিগন্যাল পায়, আর সেই সিগন্যালই আমাদেরকে বোঝায় যে এটি আগুন। অর্থাৎ আপনি আগুনের আলোর প্রভাব দেখছেন, প্রভাবের কারণে, রিফ্লেকশনের কারণে আমরা এই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটি একটি মিডিয়াম হিসেবে কাজ করে এবং ফোটনকে আমরা দেখতে পাই না। এবং আগুনের এই যে প্রভাব, এটি মিডিয়ামের সঙ্গে ইন্টারাক্ট যদি না করতো তাহলে আমরা দেখতে পেতাম, অথবা ভ্যাকুয়ামের মতো শূন্য স্থান দিয়ে যদি আলো যায় তাহলে ওই ভ্যাকুয়ামের মধ্যেকার আলো দেখতে পেতাম না। কিন্তু আলো কিন্তু ভ্যাকুয়ামের কারণে থেমে যায় না, আলোর স্পিডও কমে না। আলো ভ্যাকুয়ামের মধ্যে থেকে চলে যেতে পারে, কিন্তু ভ্যাকুয়ামের মধ্যে থেকে আলো যখন যাবে তখন সেই অংশটা আমরা দেখতে পারবো না, কারণ ওখানে কোনো রিফ্লেকশন নাই। তাই আপনি তাকালেন, শিখাগুলো নাচলো এবং ঘরটা লালাব একটা রং ধারণ করলো। এখন আপনি জানেন যে প্রত্যেকটা শিখা আপনাকে আলোর ইন্টারাকশন দেখাচ্ছে। ফোটন নিজে থেকে নয়, আপনার যে পারসেপশন তৈরি হয় আলোর সেই প্রতিক্রিয়ার মাধ্যমে আপনি দেখেন। তবে এটি শুধু চোখের নয়, আপনার পুরো অনুভূতি যেভাবে আগুনকে বোঝে সেটাও ফোটনের ইন্টারাকশনের উপর ভিত্তি করে। আগুন, আলো, রং, উজ্জ্বলতা সবই আসলে ইন্টারাকশনের গল্প, যা মস্তিষ্ক ইন্টারপ্রেট করে। এবং ফোটন এর প্রথম ভূমিকা বস্তুতে ইন্টারাকশন। যখন আলো ফোটন কোনো বস্তুর উপর পড়ে, ধরে নিন একটি আপেলের পৃষ্ঠে বা আগুনের শিখা, তখন কিছু ফোটন অ্যাবজর্বড হয়। অ্যাবজর্বড হওয়া ফোটন এনার্জি হিসাবে বস্তুতে থেকে যায় এবং বস্তুটি তাপ পায় বা বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং এভাবে বস্তুটি গরম হয় এবং একটি কেমিক্যাল রিয়াকশন ঘটে। কিন্তু কিছু ফোটন আবার একই সাথে ওই বস্তু থেকে রিফ্লেক্ট করে। সব ফোটনই কিন্তু অ্যাবজর্ব সব বস্তুতে হয় না। বিভিন্ন বস্তুর যে গঠন, সে গঠনের উপর নির্ভর করে সে কতগুলো ফোটনকে অ্যাবজর্ব করতে পারবে। কাজে কোনো বস্তুতে যখন আলো সর্বনিম্ন যে মাপ, অর্থাৎ একটি প্যাকেট অফ লাইট পড়ে বা ফোটন পড়ে, তখন বস্তুর ওই ফোটনটি একটি রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন করে এবং সেই তাপটা বস্তুতে অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু সব ফোটন সেই কাজে অংশগ্রহণ করে না, কিছু ফোটন ওখান থেকে রিফ্লেক্ট হয়। আমাদের চোখ সেই রিফ্লেক্ট হওয়া ফোটনটাকে গ্রহণ করে এবং তখন আমরা বস্তুটাকে দেখি। তাহলে রিফ্লেক্ট বা স্ক্যাটার হওয়া ফোটন রেটিনাতে পৌঁছায়, সেখানে ফোটন আবার কেমিক্যাল রিয়াকশন ঘটায় রডস বা কোনসের এক্সাইটেশনের মাধ্যমে, আমাদের চোখের যে রডস বা কোন আছে, এবং মস্তিষ্ক সেই সিগন্যাল ইন্টারপ্রেট করে, আমরা পারসিভ করি এবং তখনই আমরা একটি বস্তুকে দেখি।
সুতরাং চোখে ফোটনের ভূমিকা, সিগন্যাল ক্রিয়েশনস, পারসেপশনস, ট্রিগার, প্রত্যেক ধাপে ফোটন আলাদা আলাদা ভাবে কিন্তু কাজ করে এবং আলাদা আলাদা ফোটন কাজ করে। তাহলে প্রথম ধাপে ফিজিক্স বেসড এনার্জি ট্রান্সফার, দ্বিতীয় ধাপে বায়োলজি বেসড পারসেপশনস, ট্রিগার, টু ওয়ে মেকানিজম কাজ করছে। প্রথম স্থানে ফোটন বস্তুতে রূপান্তরিত হচ্ছে, দ্বিতীয় স্থানে রেটিনাতে রিয়াকশন ঘটাচ্ছে এবং প্রত্যেক ধাপে ফোটনের ভূমিকা আলাদা কিন্তু পুরো লাইট পারসেপশনসকে একত্রে তৈরি করছে। আমাদের চোখে যা আসে সেটা রিফ্লেক্ট বা স্ক্যাটার্ড হওয়া ফোটন, অ্যাবজর্ব হওয়া ফোটন নয়।